সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে নতুন আর একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। তার পূর্বেই আমি তোমাদেরকে একটা স্থির চিত্র দেখাতে চাই, যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থির চিত্র। এই স্থির চিত্রের মাধ্যমে যে ভবনের ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই ভবনটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক ভবন। এই ভবন থেকেই সমস্ত কার্যক্রম চালিত হয়। তারই ধারাবাহিকতায় জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন একটা কার্যক্রম নিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে হাজির হতে পেরে আমি আনন্দিত, তোমরাও আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তাদের জন্য ক্লাস ইতিহাস অনার্স প্রথম বর্ষ, কোর্স কোড 211507, কোর্সের নাম দক্ষিণ এশিয়ার ইতিহাস। আর আজকের লেকচার নম্বর হচ্ছে 07, অর্থাৎ 7 নম্বর ক্লাসে আমরা হাজির হয়েছি। এর পূর্বে আমরা 6টা ক্লাস নিয়েছি। আশা করি তোমরা দেখেছো, যুক্ত থেকেছিলে, উপকৃত হয়েছো। আজকে আমাদের লেকচারের শিরোনাম হচ্ছে কুষাণদের উৎপত্তি, অর্থাৎ সম্রাট কনিষ্ক। আমরা ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রভাষক, ইতিহাস বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে কুষাণদের উৎপত্তি। আর এই কুষাণদের উৎপত্তির মধ্যে সম্রাট কনিষ্ক নিয়ে আমরা কথা বলবো। তার মানে আমরা এই পর্যন্ত যে ক্লাসগুলো দেখলাম, এই ক্লাসগুলোর পরে আমরা এখন কিন্তু খ্রিস্টাব্দ পর্বে চলে আসছি। এর পূর্বের 6টা ক্লাস ছিল খ্রিস্টপূর্বাব্দের ক্লাস। আমরা আজকে খ্রিস্টাব্দের মধ্যে চলে আসছি এবং এই খ্রিস্টাব্দের মধ্যে কুষাণদের উৎপত্তি নিয়ে দেখব। এই কুষাণ যে সাম্রাজ্য বা কুষাণ যে বংশ, এই বংশের মধ্যে শ্রেষ্ঠ সম্রাট ছিল সম্রাট কনিষ্ক। এই কনিষ্ক নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা কি শিখবে, দেখা যাক কি আমরা শিখতে পারি। কুষাণদের উৎপত্তি সম্পর্কে জানতে পারবে, কুষাণদের আদি বাসস্থান ব্যাখ্যা করতে পারবে, ভারতে আগমনের ইতিহাস জানতে পারবে, অর্থাৎ তারা কেন ভারতে আগমন করলো, কিভাবে আগমন করলো সেটা জানতে পারবে, এবং সম্রাট কনিষ্ক সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে পারবে। অর্থাৎ কুষাণ একটা সাম্রাজ্য, এই সাম্রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ সম্রাট ছিল হচ্ছে সম্রাট কনিষ্ক। আমরা এখন একটু সামনের দিকে আগাই। কুষাণদের সম্পর্কে আমাদের, যেহেতু কুষাণ বংশ, এই কুষাণ বংশ সম্পর্কে আমাদের একটু প্রাথমিক আলোচনা কি দেখা যাক। যে ভারতের ইতিহাসে যেসব বিদেশি জাতি ভারতবর্ষে আগমন করে, ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষে সাম্রাজ্য স্থাপন করে, তাদের মধ্যে কুষাণরা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। কেননা অন্যান্য জাতির তুলনায়, অন্যান্য বংশের তুলনায় কুষাণদের কার্যক্রম একটু ব্যতিক্রম ছিল। কুষাণরা ভারতের বিশাল অঞ্চল জুড়ে রাজত্ব প্রতিষ্ঠা করেন এবং ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতিতে ব্যাপক অবদান রাখেন। অন্যান্য আলাদা এই জন্য যে তারা অন্যান্যরা যে সাম্রাজ্য স্থাপন করে, যেটুকু অঞ্চল নিয়ে তারা সাম্রাজ্য স্থাপন করে, তার থেকে কুষাণরা অনেক বেশি বড় সাম্রাজ্য স্থাপন করে, বেশি অঞ্চল জুড়ে তাদের সাম্রাজ্য স্থাপন করে। এছাড়াও এই ভারতীয় সাম্রাজ্যে তাদের যে সভ্যতা এবং সংস্কৃতির, অর্থাৎ আমাদের এই ভারতীয় সাম্রাজ্যের যে সভ্যতা বা সংস্কৃতিতে তারা ব্যাপক পরিবর্তন আনে। তাদের শাসনামলে আসলে ভারতীয় সভ্যতা বহির্বিশ্বে স্বীকৃতি পায়, বা ভারতীয় সভ্যতা বহির্বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে, যোগসূত্র স্থাপন করতে পারে। অর্থাৎ ভারতীয়দের যে একটা সভ্যতা আছে সেটা বহির্বিশ্ব জানতে পারে, এবং এই সভ্যতার যে কৃষ্টি কালচার গুলো, এই সভ্যতার যে নিয়ম কারণ গুলো, এগুলো কিন্তু অন্যরা বুঝতে পারে, জানতে পারে। তাদের এই বহির্বিশ্বের বিভিন্ন সভ্যতার মধ্যে যেহেতু যোগসূত্র স্থাপিত হয়, তাই কুষাণদেরকে বহির্বিশ্বে ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির দূত হিসেবে অভিহিত করা হয়। অর্থাৎ এই কুষাণরাই বহির্বিশ্বের সাথে আমাদের একটা লিঙ্ক তৈরি করে দেয়। এই জন্য তাদেরকে দূত বলা হয়। দূত কেমন? দূত আমরা যদি বলি, তাহলে তোমরা যারা টিভি দেখো, বিশেষ করে যে কৃষ্ণচন্দ্রের যে গোপাল ভাঁড় যে সিরিয়ালটা হয়, এখানে তোমরা দেখতে পারবে যে মুর্শিদাবাদ থেকে যে রাজা, তার যখন কোনো সংবাদ কৃষ্ণনগরে পৌঁছাতে হয়, তখন কিন্তু একজন দূত পাঠায়। সেই দূত কৃষ্ণনগরে এসে তার তথ্য আদান প্রদান করে, এবং এই তথ্য অনুযায়ী কৃষ্ণনগর কিন্তু এই মুর্শিদাবাদের চাহিদা ফিল আপ করার চিন্তা করে। ঠিক এইরকম, তার মানে কি, যে এই যে কৃষ্ণনগর এবং এই মুর্শিদাবাদ, গোপাল ভাঁড় যারা দেখছো তারা বুঝতে পারবে সহজে যে কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদ এর মাঝে যে যোগসূত্র স্থাপন করছে কে? ওই দূত। ঠিক এইরকম যে বহির্বিশ্বের সভ্যতা আর এই ভারতীয় উপমহাদেশের সভ্যতার এর যোগসূত্র স্থাপন করছে এই কুষাণরা।
ক্লিয়ার? আচ্ছা, খ্রিস্টীয় প্রথম শতকে কুষাণ সাম্রাজ্যের উদ্ভব ঘটেছিল। কুষাণদের শ্রেষ্ঠ সম্রাট ছিল কনিষ্ক। আমরা বললাম যে আমরা ইতোপূর্বে যে ক্লাসগুলো করেছি সেগুলো হচ্ছে খ্রিস্টপূর্বাব্দের ক্লাস, আর আজকে আমরা যে ক্লাস করতেছি এটা হচ্ছে খ্রিস্টাব্দের, অর্থাৎ খ্রিস্টাব্দ প্রথম, অর্থাৎ এক সালের ঘটনাগুলো আমরা আলোচনা করতেছি। যাই হোক, তার মানে আমরা কুষাণদের প্রাথমিক অবস্থাটা জানতে পারলাম যে তারা হচ্ছে বিদেশি রাষ্ট্র ছিল, তারা এই অঞ্চলে বিস্তৃত একটা রাজ্য গড়ে তুলেছিল এবং তারাই আমাদের এই সভ্যতার সাথে অন্য সভ্যতার মিল বন্ধন করে দেয়, যার ফলশ্রুতিতে তাদেরকে আমরা আসলে এই ভারতীয় সভ্যতা দূত বলে, সভ্যতা সংস্কৃতির দূত বলে থাকি। আর এই কুষাণদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে শাসক ছিল তার নাম ছিল সম্রাট কনিষ্ক। এরপর আমরা দেখবো যে কুষাণদের ইতিহাস, অর্থাৎ এক সালের ঘটনা, আজকে 2000 সাল, আজকে 2020 সাল, এই অর্থাৎ এই 2019 বছর পূর্বের এই ঘটনাগুলো কিন্তু আমরা কোনো না কোনো উপাদান, কোনো না কোনো সোর্সের মাধ্যমে পেয়ে থাকি। সেই সোর্স গুলো আমরা দেখি কোন সোর্সের মাধ্যমে আমরা কুষাণ সাম্রাজ্যের ইতিহাস বর্ণনা করতে পারি বা কুষাণ সাম্রাজ্যের তথ্যগুলো আমরা পেতে পারি। দেখি সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক উপাদান। সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক, আমরা আগেই বলেছি যে ইতিহাসের উপাদান পড়তে যেয়ে আমরা বলেছি এবং আমরা প্রতিটা ক্লাসেই বলছি যে ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক উপাদানের বিকল্প কিছু নাই। সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক উপাদানের বিকল্প কিছু নাই। ঠিক সেই একই ধারাবাহিকতায় কুষাণদের ইতিহাস আমরা পেতে পাচ্ছি এই সাহিত্যিক অথবা প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করে। বিভিন্ন লেখনী, বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন স্থাপত্য, বিভিন্ন ভাস্কর্য, বিভিন্ন শিলালিপি, বিভিন্ন স্তম্ভলিপি, বিভিন্ন পাহাড়ের গুহালিপি, এই সমস্ত মাধ্যম থেকে আমরা আসলে এই ইতিহাসগুলো রচনা করতে পারি। এরপর আমরা দেখি চীনা গ্রন্থ। কুষাণরা, যদি আমরা বলি যে কুষাণরা কিন্তু চীনের ওপার থেকে, চীন অঞ্চল থেকেই আসে, তারা তাদের ভারতবর্ষে আসার ইতিহাসটা আমরা তোমাদেরকে বলবো। ঠিক সেই অনুযায়ী আসলে তারা হচ্ছে চীনের একটা প্রদেশে প্রথম বসবাস করতো, তারপরে সেখান থেকে বিতাড়িত হয়ে ধীরে 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 এই ভারতের উপমহাদেশের দিকে আগমন করে। তার মানে তারা যে চীনে বসবাস করতো এবং চীনের যে গ্রন্থ, এই গ্রন্থ থেকে কুষাণদের পরিচয় কিন্তু স্পষ্ট পাওয়া যায়। বুঝা গেল? তার মানে তারা যেহেতু চীন অঞ্চল থেকে এসেছে, তার মানে চীনে তাদের যে অবস্থানটা ছিল সেই অবস্থান কিন্তু আমরা চীনা গ্রন্থ থেকে জানতে পারি। চীনা গ্রন্থের মধ্যে আমরা যে গ্রন্থগুলো পাই তার মধ্যে দেখো যে পানকু রচিত প্রথম হিনো বংশের ইতিহাস, তারপরে হ্যান ই রচিত পরবর্তী হান বংশের ইতিহাস, মাতোয়ান লিন রচিত বিশ্বকোষ এবং সুমাকিয়ান সংকলিত সিসি, মানে ঐতিহাসিক দলিল, সুমাকিয়ানের ঐতিহাসিক দলিল। এই যে এই সমস্ত গ্রন্থ, এই সমস্ত চীনা গ্রন্থ থেকে কিন্তু আমরা কুষাণদের ইতিহাস জানতে পারছি। তার মানে তোমরা বুঝতে পারলে যে চীনে যখন তারা ছিল বা তারা যে এই উপমহাদেশে আসলো, তাদের ইতিহাস কিন্তু আমরা এই চীনা গ্রন্থের মাধ্যমে পেতে পারি বা আমাদের ভারতীয় সাহিত্যিক বা প্রত্নতাত্ত্বিক উপাদানের মাধ্যমে আমরা কিন্তু এটা জানতে পারি। এরপরে যদি আমরা দেখি যে কলহন রচিত রাজতরঙ্গিনী, অর্থাৎ কলহন যে রাজতরঙ্গিনী নামক যে গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, এই গ্রন্থ থেকে কিন্তু আমরা কলহন ভারত উপমহাদেশের, তার মানে এই কলহনের রাজতরঙ্গী থেকে আমরা জানতে পারি যে এই উপমহাদেশে খ্রিস্টীয় প্রথম শতকে কুষাণ নামে একটা সাম্রাজ্য ছিল, যে সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিল হচ্ছে সম্রাট কনিষ্ক। তার মানে কলহনের এই রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে আমরা কিন্তু কুষাণদের ইতিহাস রচনা করতে পারি বা কুষাণদের সম্পর্কে তথ্য পেতে পারি। অশ্বঘোষ রচিত বুদ্ধচরিত, আমরা জানি যে বুদ্ধের জীবন কাহিনী নিয়ে অশ্বঘোষ এই গ্রন্থ রচনা করেছেন বুদ্ধচরিত। এই বুদ্ধচরিত গ্রন্থ থেকেও কিন্তু আমরা তোমার হচ্ছে এই কুষাণদের ইতিহাস জানতে পারি। অর্থাৎ বুদ্ধচরিত কিন্তু ইতিহাসের একটা মূল্যবান সম্পদ, যে সম্পদ থেকে আমরা কিন্তু অনেক মূল্যবান তথ্য পেতে পারি। এছাড়াও প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে আমরা জানি যে শিলালিপি, স্তম্ভলিপি, স্থাপত্য ভাস্কর্য, এই ধরনের। আমরা দেখি যে কোন কোন প্রত্নতত্ত্ব থেকে আমরা আসলে কুষাণদের ইতিহাস জানতে পারি। দেখো পাঞ্জতির লিপি, পেশোয়ার আর পেটিকা লিপি, মাথুরা লিপি থেকে আমরা কিন্তু এই কুষাণদের ইতিহাস জানতে পারছি। তার মানে এই সমস্ত জায়গায় যে লিপিগুলো উদ্ধার হয়েছে, সেই উদ্ধারকৃত লিপি থেকে আমরা জানতে পারছি যে খ্রিস্টীয় প্রথম শতকে ভারত উপমহাদেশে তোমার কুষাণ জাতি নামে একটা জাতি ছিল। এবং কুষাণ যে সাম্রাজ্য গড়ে তুলেছিল এই উপমহাদেশে, অবশ্যই তাদের বিনিময়ের মাধ্যম ছিল যে মুদ্রা, এই মুদ্রা থেকেও কিন্তু আমরা কুষাণদের ইতিহাস জানতে পাচ্ছি। এরপরে কুষাণ যুগের স্তূপ, বিহার, প্রাসাদ এবং ধর্মশালা। তার মানে কুষাণরা যা যা এই উপমহাদেশে রেখে গেছে তার সবকিছু থেকে কিন্তু আমরা কুষাণদের ইতিহাস রচনা করতে পারি। কুষাণরা যে স্তূপ,
বা যে বিহার রচনা, বিহার প্রতিষ্ঠা করেছে, যার যে প্রাসাদ গড়ে তুলেছিল, বা যারা তারা যে ধর্মশালা করেছিল, তা আমরা যেটা বিলীন হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, সেই ধ্বংসাবশেষ যে আমরা এখন উদ্ধার করতেছি, এই উদ্ধারের মাধ্যম থেকেও কিন্তু আমরা আসলে কুষাণদের ইতিহাস জানতে পারি। এরপরে আমরা দেখবো কুষাণ জাতির উৎপত্তি, আদি বাসস্থান বা ভারতে আগমন। মানে আমরা একসাথে এই তিনটা বিষয় দেখবো, যে কুষাণ জাতির উৎপত্তি হলো কোথা থেকে, এবং তাদের আদি অবস্থানটা ছিল কোথায়, এবং তারা ভারতে আগমন করলো কখন, এটা আমরা একটু দেখি। দেখো যে চীনা ঐতিহাসিক সুমাকিয়েন এবং পানকুর বিবরণ থেকে জানা যায় যে কুষাণ জাতি চীনের চি জাতির একটি শাখা, অর্থাৎ কুষাণরা ছিল চীন দেশের সি জাতির একটি শাখা। ইয়োসি জাতি আদিতে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে পশ্চিম চীনের কানসু প্রদেশে যাযাবর জাতি হিসেবে বসবাস করত। তার মানে এই যে ইয়োসি জাতি, এই ইয়োসি জাতি হচ্ছে কুষাণরা আছে ইয়োসি জাতির অন্তর্ভুক্ত বা ইয়োসি জাতির একটি শাখা। এই জাতি খ্রিস্টপূর্ব 2য় শতকে চীনের কানসু প্রদেশের যাযাবর জাতি, মানে তাদের স্থায়ী কোনো অবস্থান ছিল না, তারা যাযাবর জাতি হিসাবে বসবাস করত। সেখানে তারা যখন এই যাযাবর হিসেবে বসবাস করতো, সেখানে তারা আরেকটা যাযাবর জাতি হুন, তাদের দ্বারা আক্রান্ত হয়। তো হুন জাতি যখন এই ইয়োসি জাতিকে আক্রমণ, তখন ইয়োসি জাতি তারা এই পিতৃভূমি ত্যাগ করে দক্ষিণামুখী, অর্থাৎ আমাদের এই ভারত উপমহাদেশের দিকে অগ্রসর হয়। পথে উসুং নামক আরেকটা যাযাবর জাতি, বর্বর জাতি এই ইয়োসি জাতিকে আক্রমণ করে। ইয়োসি জাতি এই উসু জাতিকে পরাজিত করলেও তারা কিন্তু ওখানে স্থায়ী হতে পারেনি বা টিকতে পারেনি, তারা পরে আরো দক্ষিণ দিকে অগ্রসর হয়। কিন্তু এই যে উসুং জাতি, তারা যে পরাজিত হলো, তারা কিন্তু থেমে নাই, তারা কিন্তু আবার দলবল গঠন করে, তারা শক্তি সামর্থ্য অর্জন করে, তারা কিন্তু আবার হচ্ছে এই ইয়োসি জাতিকে আক্রমণ করে। সেখানে ইয়োসি জাতিকে আক্রমণ করলে তারা হচ্ছে তাদের আক্রমণ প্রতিহত করে তারা আরো দক্ষিণে সিরদরিয়া নামক একটা স্থানে তারা বসবাস করে, এবং সেখানে তারা 20 বছর যাবত অবস্থান করছিল। 20 বছর অবস্থান করার পরে পুনরায় যখন আবার উসুং জাতি যখন আক্রমণ করে, তখন তারা এই সিরদরিয়া অঞ্চল থেকে আরো দক্ষিণে অক্ষু উপত্যকায় আশ্রয় গ্রহণ করে। তার মানে দেখো যে তারা আসলে ছিল ইয়োসি জাতির একটি শাখা। এই ইয়োসি জাতি খ্রিস্টপূর্ব কানসু প্রদেশে বসবাস করত। সেই কানসু প্রদেশে তারা হুন জাতির দ্বারা আক্রান্ত হলো। সেখান থেকে তারা যখন দক্ষিণে অগ্রসর হয়, তখন উসুং জাতির দ্বারা, বর্বর জাতির দ্বারা আক্রান্ত হয়, এবং তারা তাদের থেকে আবার দক্ষিণে চলে আসে সিরদরিয়া নামক অঞ্চলে। সেখানেও তারা আক্রান্ত হয়। সেখানে আক্রান্ত হলে তারা অক্ষু উপত্যকায় এসে একটা স্থায়ী বসবাস শুরু করে। এই স্থায়ী যখন বসবাস শুরু করলো, তখন তাদের নিজেদের মধ্যে একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হয়। এই আভ্যন্তরীণ দ্বন্দ্বে আসলে এই ইয়োসি জাতি বিভক্ত হয়ে যায়, 5টি জাতিতে 5টি শাখায় বিভক্ত হয়ে যায়, যার একটা অন্যতম শাখা হলো এই কুষাণ শাখা। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলা যে আসলে এই কুষাণ জাতির উৎপত্তিটা কিভাবে হলো। তার মানে সেই সুদূর চীন থেকে ভারত উপমহাদেশের এই অক্ষু উপত্যকায় এসে তারা যে 5টা ভাগে ভাগ হলো, তাদের একটা ভাগ ছিল হচ্ছে কুষাণ। এই কুষাণরাই পরবর্তীতে ভারত উপমহাদেশে সাম্রাজ্য স্থাপন করে। আরেকটু দেখি, খ্রিস্টপূর্ব 30 অব্দ নাগাদ কুষাণ শাখার নেতা ছিল আসলে কুজলা কথফিস, যেটা কাবুল, পেশোয়ারা এবং অন্যান্য অঞ্চল তারা অধিকার করেন। এই কুজলা কথফিসের মৃত্যুর পর তার প্রথম কথফিস খ্রিস্টাব্দ 15 থেকে 65 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তো এই যে তারা কথফিস, কুষাণ যে বংশ হলো 5টি শাখার একটা শাখা, এই একটা শাখার মধ্যে যে নেতা ছিল তার নাম ছিল হচ্ছে কুজলা কথফিস। এই কুজলা কথফিসের মৃত্যুর পরে প্রথম কথফিস এই 15 থেকে 65, অর্থাৎ এই 60 বছর তারা এই রাজত্ব করেন। এই প্রথম কথফিসের মৃত্যুর পরে দ্বিতীয় কথফিস তোমার 70 থেকে 110 খ্রিস্টাব্দ 40 বছর শাসনামল পরিচালনা করেন। এই দ্বিতীয় কথফিস পাঞ্জাব এবং গাঙ্গেয় উপত্যকায় একটি বিশাল অংশ জয় করে কুষাণ সাম্রাজ্য সম্প্রসারিত করেন। বোঝা গেল যে তারা ওখানে আদি বসস্থান ছিল, সেখান থেকে আসলো এই অঞ্চলে এসে তারা এই করলো। এই এসে দ্বিতীয় কথফিস কিন্তু এই পাঞ্জাব এবং গাঙ্গেয়, অর্থাৎ এই গঙ্গা তীরবর্তী অঞ্চলগুলো নিয়ে একটা সাম্রাজ্য স্থাপন করলো, যে সাম্রাজ্য ইতিহাসে কুষাণ সাম্রাজ্য নামে পরিচিত। এভাবেই আসলে ভারতের ইতিহাসে কুষাণ সাম্রাজ্যের সূচনা হয় এবং আদি বাসস্থান রচিত হয়। এরপর আমি দেখি যে কুষাণ সাম্রাজ্যের সময়কাল নির্ধারণ, তারা তো ভারতে আসলো এবং ভারতে আসার
যে সময়কালটা, সেই সময়কালটা আমরা একটু নির্ধারণ করে নিই। এই সময়কাল নির্ধারণ করার ক্ষেত্রে আসলে একটু জটিলতা দেখা দেয়, কারণ ঐতিহাসিক কেউ কেউ একরকম মনে করেন, কেউ কেউ অন্যরকম মনে করেন। দেখি আমরা একটু দেখি যে কনিষ্কের রাজ্য আরোহণকাল, কনিষ্কের সময়কাল, এই কনিষ্কের রাজ্য আরোহণকাল সম্পর্কে ঐতিহাসিক মহলে মতভেদ আছে। এই ফিলিটের মতে যে দ্বিতীয় কোৎপিস রাজাদের পূর্বে অর্থাৎ 58 শতাব্দীতে সিংহাসনে আরোহণ করেন, তবে অর্থাৎ ফিলিট মনে করেন যে এই কনিষ্ক 58 খ্রিস্টাব্দে তিনি এই কুষাণ সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন। কিন্তু তিনি যে 58 খ্রিস্টাব্দের কথা বলছেন, তার এই 58 খ্রিস্টাব্দের সমর্থনে আসলে তেমন কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। তবে অনেক ঐতিহাসিক মনে করেন কনিষ্ক কোৎপিস রাজাদের উত্তরাধিকারী ছিলেন। তবে ভান্ডারকারের মতে কনিষ্ক 278 খ্রিস্টাব্দে রাজ্য আরোহণ করেন, সিংহাসনে আরোহণ করেন। আসলে এই যে 278 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন, এটার পক্ষেও আসলে তেমন কোনো জোরালো সমর্থন নাই, বা চৈনিক এবং তিব্বতী সূত্রে তার কিন্তু সমর্থন হয়নি। তবে মার্শাল স্মিথ বা অন্যান্য ঐতিহাসিকরা মনে করেন কনিষ্ক 125 খ্রিস্টাব্দে এই রাজ্য আরোহণ করেন বা সিংহাসনে আরোহণ করেন, কিন্তু এই সমর্থনও আসলে সমর্থিত হয়নি। আসলে সঠিক তথ্য না পাইলে যা হয় সেটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি। আমরা জানি যে কনিষ্ক তার রাজ্য আরোহণের সময় একটা সংবাদ প্রবর্তন করেছিলেন, মানে একটা লিপি বা একটা সংবাদ প্রচলন করেছিলেন। সুতরাং তার মানে আমরা যে সময়ে এই সম্পদটা উদ্ধার করতে পারবো, যে সময়ে প্রথম সম্পদটা পাবো, সেই সময়ে আসলে কনিষ্ক সিংহাসনে আরোহণ করবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা তথ্য। কেননা যে তিনি রাজ্য সিংহাসনে আরোহণ উপলক্ষে কিন্তু এই সম্পদটা প্রবর্তন করেছিলেন। সুতরাং এরূপ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টমাস ব্যাকসন বা ডক্টর BN মুখোপাধ্যায় প্রমুখ ঐতিহাসিকের মত অধিক গ্রহণযোগ্য, যে তাদের মধ্যে সম্রাট কনিষ্ক 78 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন। তার মানে 78 খ্রিস্টাব্দে প্রথম এই সম্পদটা পাওয়া যায়, এবং এই সম্পদ পাওয়া যায় মানেই আমরা বুঝতে পারছি যে এই সময়টা সম্রাট কনিষ্ক সিংহাসনে আরোহণ করেন। এবার দেখি তার রাজ্যজয়, সম্রাট কনিষ্কের রাজ্যজয়, যে তিনি যে সিংহাসনে আরোহণ করলেন 78 খ্রিস্টাব্দে, অধিক সমর্থিত যে তথ্য সেটা হচ্ছে 78 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে আরোহণ করলেন। এই 78 খ্রিস্টাব্দে আরোহণ করার পরে তিনি তো আসলে বসে থাকবেন না, বা তিনি যে ওই যে কোৎপিসের যে রাজ্যটা পেলেন, এই রাজ্যটা নিয়েই তো সন্তুষ্ট থাকবেন না। কারণ কোনো ঐতিহাসিক বা কোনো রাজা বা কোনো সম্রাটই কিন্তু যখন রাজ্য বা সিংহাসনে আরোহণ করেন, সিংহাসনে আরোহণ করে সামান্য সিংহাসন বা সেই অঞ্চলটুকু নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকেননি। ইতিহাস কিন্তু এরকম বলে না। ঠিক এমনই যে সম্রাট কনিষ্ক কিন্তু সিংহাসনে আরোহণ করে থেমে থাকেননি, তিনি কিন্তু রাজ্য জয় করেন এবং রাজ্য তার কুষাণ সাম্রাজ্যটা কিন্তু বিস্তারিত করেন। আমরা দেখি যে উত্তরাধিকার সূত্রে কোৎপিসের বিশাল সাম্রাজ্য লাভ করেন। তো আমরা কয়েকটা রাজ্য জয়ের কথা এখানে সরাসরি বলে দিলাম, তা আমরা এক একটা রাজ্য নিয়ে একটু আলোচনা করি। যেমন উত্তরাধিকার সূত্রে কোৎপিসের বিশাল সাম্রাজ্য লাভ করেন। তার মানে উত্তরাধিকার সূত্রে তিনি যেহেতু তিনি কুজলা কোৎপিস, প্রথম কোৎপিস এবং দ্বিতীয় কোৎপিসের উত্তরাধিকারী, সেই উত্তরাধিকার থেকেই কিন্তু তিনি, যেহেতু কুজলা কোৎপিস ওই যে 5টা ভাগ হলো, ওই 5টা ভাগের একটা ভাগ যে কুষাণ সাম্রাজ্য গঠন করলো, এই এছাড়াও তিনি যে আরো কিছু সাম্রাজ্য নিয়ে তিনি যে সিংহাসনে আরোহণ এটা এই কুষাণ সাম্রাজ্য গড়ে তুললেন, এই যে একটা বিশাল সাম্রাজ্য, সে কিন্তু অর্থাৎ কনিষ্ক রাজ্যের সিংহাসনে আরোহণ করেই কিন্তু এই বিশাল সাম্রাজ্য পেয়ে গেলেন। কারণ কোৎপিস যে পাঞ্জাব, তারপরে গাঙ্গেত্র উপত্যকা, এই অঞ্চলটা যে জয় করে যে কুষাণ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, সেই সাম্রাজ্য গড়ে তোলার পরে কিন্তু সেই সাম্রাজ্য তিনি পেয়ে গেলেন। তার মানে এই সাম্রাজ্য, তার একটা বিশাল সাম্রাজ্য থাকলো, সেই সাম্রাজ্য তো তিনি মালিক হলেনই, সাথে তিনি অন্য সাম্রাজ্যগুলো জয় করার চিন্তা করবেন। এখন দেখো যে এরপরে দেখো পটলিপুত্র আক্রমণ এবং জয়। পাটলিপুত্র যে তিনি আক্রমণ করেন এবং জয় করলেন, এটা আমরা আসলে জানতে পারি হচ্ছে অশ্বঘোষ রচিত বুদ্ধ চরিত থেকে। কেননা এই কনিষ্ক যখন এই পাটলিপুত্র আক্রমণ করেন, তখন কিন্তু অশ্বঘোষকে তিনি বন্দী করেন। এই অশ্বঘোষকে তিনি দার্শনিক অশ্বঘোষকে তিনি বন্দী করেন এবং তার এই সিংহাসনে, অর্থাৎ এই কোৎপিস যেখানে প্রথম রাজ্য উত্তরাধিকার সূত্রে পান, এই রাজ্যে কিন্তু কোৎপিসকে অশ্বঘোষকে নিয়ে যান। তার মানে অশ্বঘোষ
বৌদ্ধ পণ্ডিত অশ্বঘোষ যে কনিষ্কের রাজ্যসভা অলঙ্কৃত করেছিলেন এই বিষয়ে কিন্তু আমরা বুদ্ধ চরিত্র থেকে জানতে পারি। তার মানে অশ্বঘোষ কিন্তু বুদ্ধের একজন লেখক, তার বুদ্ধের লেখক সে আবার যদি কনিষ্কের কাছে যায় তার মানে আমরা বুঝতে পারছি যে এই পাটলিপুত্র আক্রমণের পরে অশ্বঘোষকে তিনি বন্দী করেছিলেন এবং তাকে নিয়ে গিয়েছিলেন এবং অশ্বঘোষ তার সাম্রাজ্য বা তার রাজ্য অলঙ্কৃত করেছিল। এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে কনিষ্কের রাজ্যসভায় অশ্বঘোষের উপস্থিতি থেকে আমরা কনিষ্ক মগধের কিয়দাংশ জয়ের সমর্থন পাই। অর্থাৎ এই যে পটলিপুত্র এবং এই যে মগধ অঞ্চল, এই অঞ্চল জয়ের কিন্তু ঘটনাগুলো আমরা জানতে পারছি এই অশ্বঘোষের বর্ণনা থেকে। এবং শুধু তাই নয়, এছাড়াও মুদ্রার স্বাক্ষর থেকেও আমরা কনিষ্কের পূর্ব ভারত জয়ের ইঙ্গিত পাওয়া যায়। গোরখপুর, গাজীপুরের কনিষ্কের বহু মুদ্রা পাওয়া গেছে। তার এই অঞ্চল অধিকারভুক্ত না থাকলে কনিষ্কের এত মুদ্রা আসলে এখানে পাওয়া যেত না। তার মানে এই যে মগধ, তারপরে হচ্ছে গোরখপুর, তারপরে তোমার হচ্ছে এই গাজীপুর, এই অঞ্চলগুলো থেকেও আমরা কিন্তু কনিষ্কের অনেক মুদ্রা পাচ্ছি, যে মুদ্রা এত বেশি মুদ্রা পাচ্ছি যাতে আমরা বুঝতে পারছি যে আসলে কনিষ্কের যদি এখানে সাম্রাজ্য না থাকতো তাহলে কিন্তু কনিষ্ক এই এতগুলো মুদ্রা আসলে পেতে পারতাম না। এরপরে আমরা দেখি উজ্জয়িনী, অর্থাৎ কনিষ্ক উজ্জয়িনী রাজ্য অধিকার করেন। উজ্জয়িনী কাদের রাজ্য ছিল? উজ্জয়িনী আসলে রাজ্য ছিল শক ক্ষত্রবদের রাজ্য। এই উজ্জয়িনী শক ক্ষত্রবদের যে রাজ্য ছিল, এই শক ক্ষত্রবদের আক্রমণ করেন এবং তাদেরকে বিতাড়িত করেন এবং এই রাজ্যটা জয় করেন, উজ্জয়িনী অধিকার করেন। এই উজ্জয়িনীর বিরুদ্ধে, উজ্জয়িনী আসলে ছিল হচ্ছে শক ক্ষত্রবদের। এই শক ক্ষত্রবদের সম্ভবত শক ক্ষত্রবরা যখন তাদের বিরুদ্ধে অধিকার যুদ্ধ করেন তখন কিন্তু তারা হচ্ছে এই কনিষ্ক কিন্তু তাদেরকে পরাজিত করেন। ফলে কি হয় যে এই শকরা তাদের কনিষ্কের বশ্যতা স্বীকার করে এবং তাদের রাজ্যটা কনিষ্ক অধিকার করে। এই যুদ্ধের ফলে কনিষ্ক শকদের কাছ থেকে মালবেরও কিছু অংশ লাভ করেছিল। ডক্টর স্মিথের মতে কনিষ্ক ও পল্লবদের বিরুদ্ধে যুদ্ধেও সাফল্য লাভ করেছিলেন। অর্থাৎ উজ্জয়িনী তো মালবের কিছু অংশ জয় করেছিলেন, উজ্জয়িনী অধিকার করার ফলে মালবের কিছু অংশ জয় করেছিলেন এবং পল্লবেরও কিছু অংশ তিনি জয়লাভ করেছিলেন। এরপরে আমরা দেখি যে কনিষ্ক কিন্তু শুধু ভারত উপমহাদেশে থেমেছিলেন না, ভারতের বাইরেও তিনি কিন্তু সাম্রাজ্য স্থাপন করেন। আমরা যেটা দেখি যে বর্তমান সোভিয়েত তুর্কিস্তানের কিছু অংশ কিন্তু কনিষ্ক অধিকার করেন। তাহলে তুর্কিস্তানের কোন কোন অংশ অধিকার করেন আমরা দেখি যে কনিষ্ক ভারতের বাইরে তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। কনিষ্ক বর্তমান সোভিয়েত ইউনিয়নের কিছু অংশ যেমন কাশগড়, ইয়ারখন এবং খোটান জয় করেছিলেন। সে আমলে এই স্থানগুলো আসলে চীনের অধিকারের মধ্যে ছিল। আর কুষাণরাও যেহেতু চীন ছিল কুষাণদের পিতৃভূমি, সেই হিসাবে কনিষ্ক চীন সাম্রাজ্যভুক্ত এইসব অঞ্চল দখল করে পূর্বসূরি অপমানদের প্রতিশোধ নিয়েছিল। যেটা বললাম যে এই যে সোভিয়েত ইউনিয়নের যে কিছু অংশ সেটা আসলে চীনের অন্তর্ভুক্ত ছিল। আর চীন যেহেতু তাদের পিতৃভূমি, সেখান থেকে যেহেতু তাদেরকে কুষাণদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং এই অঞ্চলগুলো চীনেদের কাছ থেকে দখল করার ফলে তিনি কিন্তু তার যে পূর্বপুরুষদের যে অপমান করা হয়েছিল সেই অপমানের কিন্তু তিনি কিছুটা প্রতিশোধ নিয়েছিলেন। তিনি চীনা সম্রাটের এক করদ রাজ্যের রাজপুত্রকে প্রতিভূষ্য রূপে নিজ রাজ্যসভায় নিয়ে এসেছিলেন। হিউয়েন চাং এর বিবরণ থেকে কিন্তু আমরা এইগুলো বিষয় জানতে পারি। এছাড়াও তিনি কিন্তু সারনাথ, বারাণসী, অযোধ্যা এবং মথুরা অধিকার করেছিলেন। যেমন আমাদের ভারতের এক বিশাল এলাকা জুড়ে কনিষ্ক তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। পূর্ব ভারতের তার সাম্রাজ্য সারনাথ, বারাণসী, তারপরে অযোধ্যা এবং মথুরা পর্যন্ত বিস্তারিত ছিল। শিলালিপি থেকে আমরা এই অঞ্চলে কনিষ্কের রাজ্যের সাম্রাজ্য ছিল এটা কিন্তু প্রমাণ পাই। আরো পূর্ব দিকে পটলিপুত্র, পশ্চিম বাংলা, এমনকি উড়িষ্যা পর্যন্ত রাজ্য ছিল বিস্তৃত বলে কোন কোন ঐতিহাসিক মনে করেন। তিনি বৌদ্ধ পণ্ডিত অশ্বঘোষকে পটলিপুত্র থেকে তার সিংহাসনে নিয়ে আসেন এবং পরবর্তী ঘটনাগুলো আসলে আমরা এই বুদ্ধ চরিত্রের অশ্বঘোষের বুদ্ধ চরিত্র থেকে আমরা আসলে জানতে পারি যে কনিষ্ক তার রাজ্যগুলো এত দূরে বিস্তারিত করেছিল। এরপর আমরা দেখব কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব, কি কি কাজ, কি কি কৃতিত্ব তিনি করলেন। আমরা একবারে দেখে নিলাম যে সাম্রাজ্যের বিস্তৃতি করেন, কুষাণ সাম্রাজ্যে ভারতীয়করণ করেন, বাণিজ্যের উন্নতি করেন, বৌদ্ধ ধর্মের প্রসার করেন এবং কুষাণ যুগের সভ্যতার উন্নতি করেন। আচ্ছা, সাম্রাজ্যের বিস্তৃতি।
সাম্রাজ্যের বিজেতা হিসেবে ইতিহাসে খ্যাতি পেয়েছিলেন কুষাণ। তিনি ভীম কোদফিসের সাম্রাজ্যের উত্তরাধিকার লাভ করে ব্যাকট্রিয়া থেকে উত্তর ভারতের উত্তর পশ্চিম পর্যন্ত সাম্রাজ্য বিস্তার লাভ করেন। তিনি বাহুবলে এই সাম্রাজ্যগুলোর সীমানা বহুদূর বিস্তৃত করেন। তিনি অর্থাৎ এই সাম্রাজ্যের যে বিস্তৃত তার সেই যে ভীম কোদফিস বা কোদফিসের কুজলা কোদফিসের সেই সাম্রাজ্য থেকে তিনি কিন্তু এই যে এত দূর সাম্রাজ্য বিস্তার করেন, এটা কিন্তু তিনি তার সক্ষমতা, নিজের সক্ষমতা বলে এটা করেছিলেন। এছাড়া তিনি হচ্ছে একাধারে চন্দ্রগুপ্ত মৌর্যের সামরিক ক্ষমতা এবং অশোকের ধর্মানুরক্তির সমন্বয় করেন। তিনি সোভিয়েত তুর্কিস্তান, তারপরে সিনকিয়াং হতে ভারতের শাসি এবং পশ্চিম সিন্ধু দেশ হতে পূর্ব দেশ পর্যন্ত এক বিস্তীর্ণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। অর্থাৎ তিনি অশোক এবং মৌর্য সাম্রাজ্যের যে সাম্রাজ্যগুলো সেটার মধ্যে একটা বিস্তৃতি ঘটান। এছাড়াও তিনি শাসি, পশ্চিম সিন্ধু দেশ, উত্তরপ্রদেশ এর বিস্তীর্ণ অঞ্চলে সাম্রাজ্য স্থাপন করেন। এর আগে বা পরে আর কোন ভারতীয় রাজার পক্ষে এই মধ্য এশিয়া সহ বিশাল সাম্রাজ্য স্থাপন করা সম্ভব হয়নি। অর্থাৎ এর আগে এবং এর পরে কনিষ্কের মতো আর কোন শাসক ছিলেন না যে ভারত এবং অন্য ভারতের বাইরেও সাম্রাজ্য স্থাপন করেছিলেন। কুষাণ সাম্রাজ্যের ভারতীয়করণ, অর্থাৎ কনিষ্কের আমলে কুষাণ সাম্রাজ্যের ভারতীয়করণ সম্পূর্ণ মধ্য এশিয়ার সঙ্গে সংযুক্ত থাকার জন্য ভারত এ যাবৎ কুষাণ সাম্রাজ্য সম্পূর্ণ ভারতীয় চরিত্র পায়নি। অর্থাৎ দেখো যে এই কুষাণ যে শুধু ভারতীয় চরিত্রই পাবে এরকম কিন্তু নয়, কারণ হচ্ছে কুষাণ চীন, তারপরে রাশিয়া এবং ভারতে এই সাম্রাজ্য স্থাপন, অর্থাৎ ফলে তার সভ্যতার মধ্যে, তার সংস্কৃতির মধ্যে এই তিনটা অঞ্চলে একক কোনো অঞ্চলের প্রাধান্য হয় না। কনিষ্ক মধ্য এশিয়ার অক্ষুণ্ণ অঞ্চল রেখে তার সাম্রাজ্যকে ভারতীয় চরিত্র দেন। প্রথমত তিনি তার বাসস্থান এবং রাজধানী হিসেবে পুরুষপুর বা পেশোয়ার শহরটিকে বেছে নেন। তার ভারতকে তিনি সবচেয়ে বেশি প্রাধান্য যদিও দিয়েছিলেন, তথাপিও তার রাজধানী ছিল আসলে পেশোয়ারে। পেশোয়ারে রাজধানী স্থাপন করেন। এ থেকে তার ভারতীয় এবং মধ্য এশিয়ার উপরে তার নজরদারি করার সুবিধা হয়। অর্থাৎ পেশোয়ারে এজন্য করেছিলেন যে তিনি পেশোয়ারা থেকে ভারতে এবং ওই অঞ্চল চীন এই অঞ্চলগুলোতে তিনি একসাথে দুই দিকে নজর দিতে পারবেন। এছাড়া পেশোয়ার নগরীকে তিনি সরঞ্জাম, প্রাসাদ, উদ্যান এবং প্রভৃতি দর্শনার্থে দ্বারা তিনি কিন্তু ভরপুর করেন এবং পরবর্তীতে বৌদ্ধ ভিক্ষুদের জন্য একটা সরঞ্জাম তৈরি করেন এবং বৌদ্ধ ভিক্ষুদের থাকার জন্য একটা বসবাস এই স্থাপনাও নির্দেশ করেন। এছাড়াও কনিষ্কের শাসনামলে মথুরা, বারাণসী, উজ্জয়িনী, তক্ষশিলা প্রভৃতি নগরী বিশেষ সমৃদ্ধশালী ছিল। এইভাবে তিনি তার সাম্রাজ্যকে ভারতীয়করণ করেন। বাণিজ্যের উন্নতি, কনিষ্কের শাসনামলে ভারতীয় আন্তঃবাণিজ্য এবং বহির্বাণিজ্যের খুবই উন্নতি ঘটে। অর্থাৎ কনিষ্ক এই সময়কালে তিনি হচ্ছে ভারতের অভ্যন্তরের এবং বাহ্যিক দুই বাণিজ্যই তিনি সম্প্রসারণ করেন। কারণ হচ্ছে বাণিজ্য ছাড়া অর্থনৈতিকভাবে উন্নয়ন করা সম্ভব নয়, এটা তিনি বুঝতে পেরেছিলেন। আর এর মধ্যে ভারতে ঘন ঘন বৈদেশিক আক্রমণ এবং রাষ্ট্র বিপ্লবের ফলে যে বাণিজ্যের ক্ষতি হতো, কনিষ্ক গঙ্গা উপত্যকা থেকে মধ্য এশিয়ার অক্ষু নামক উপত্যকা পর্যন্ত সুশৃঙ্খল সুবিন্যস্ত সাম্রাজ্য স্থাপন করে বাণিজ্যের প্রভৃতি উন্নয়ন করেন। অর্থাৎ যে অঞ্চলগুলো বেশি আক্রান্ত হচ্ছিল সেই অঞ্চলে তিনি বসতি স্থাপন করেন এবং ওই অঞ্চল থেকে তিনি ওই আক্রমণকে প্রতিহত করেন। এছাড়াও তিনি সিন্ধু নদী দিয়েও বাণিজ্য সম্প্রসারণ করেন। তার যে বাণিজ্যগুলো ছিল এই বাণিজ্যের মধ্যে ছিল তোমার হচ্ছে বিভিন্ন বিশেষ লঙ্কা, সুগন্ধি মশলা, তারপরে চন্দন, হাতির দাঁত, তারপরে দ্রব্য, মৃগনাভি, হীরা, এই সমস্ত জিনিসগুলো তিনি আসলে বাণিজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করেন। বৌদ্ধ ধর্মের প্রসারে যদি আমরা বলি তাহলে কনিষ্কের আমলে বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন আসে। আমরা জানি যে অশোক বৌদ্ধ ধর্ম প্রসারে সবচেয়ে বেশি ভূমিকা রাখে, কিন্তু কনিষ্ক যে কম ভূমিকা রাখেনি তার প্রমাণ ডক্টর রায় চৌধুরীর মতে অশোক হীনযানের জন্য যা করেন কনিষ্ক মহাযান ধর্মের জন্য তাই করেন। অর্থাৎ অশোক একটা ধর্মের যে দুইটা কাহিনী, একটা হীনযান এবং মহাযান, এই হীনযানের জন্য অশোক করেন আর মহাযানের জন্য আসলে কনিষ্ক করেন। কনিষ্কের মুদ্রা থেকে তার ধর্মের এই প্রাপ্তিগুলো পাওয়া যায়। কনিষ্কের মুদ্রা থেকে আমরা জানতে পারি যে হচ্ছে আসলে সে ধর্মের মধ্যে ছিল, এই বিষয়গুলো আমরা কিন্তু জানতে পারি। এছাড়াও যে ধর্মের যে সহিংসতা বা পরধর্ম সহিংসতা, এটাও কিন্তু কনিষ্কের মধ্যে ছিল। নতুন নিয়মগুলো সংকলন করার প্রচার করেন। বৌদ্ধ পণ্ডিতগণ পার্শ্ব এবং অশ্বঘোষ এবং কাজের দায়িত্ব দেন। কনিষ্ক এই নব সংগঠিত ধর্ম বা মহাযান ধর্মকে প্রচারের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেন এবং এই বৌদ্ধ ভিক্ষু যারা তারা যাতে নির্দ্বিধায় এই ধর্ম প্রচার করতে পারে, কনিষ্ক কিন্তু সেই ব্যবস্থাও করেন। আর কুষাণ যুগের সভ্যতার কথা যদি আমরা বলি, কনিষ্ক কেবলমাত্র ধর্ম অনুযায়ী এবং বিজেতাই ছিলেন না, তিনি শিক্ষা, শিল্প, সাহিত্যের পৃষ্ঠপোষকও ছিলেন। তিনি শুধুমাত্র ধর্মের জন্যই ছিলেন না,
তিনি কিন্তু বিজেতাও ছিলেন না, তিনি শিক্ষা সাহিত্য এবং শিল্পের ক্ষেত্রেও বিশেষ পৃষ্ঠপোষকতা করেন। কনিষ্কের আমলে গান্ধার শিল্পের চূড়ান্ত বিকাশ ঘটে। গান্ধার শিল্পের গ্রিক এবং ভারতীয় রীতির মিশ্রণে বুদ্ধ মূর্তি তৈরি করা হতো। অর্থাৎ গান্ধার যে মূর্তি আমরা আগে দেখেছি, গান্ধার মূর্তিটা কি, গান্ধার যে শিল্প সেটা হচ্ছে যে গ্রিক এবং ভারতীয়দের সংমিশ্রণের নতুন একটা শিল্প, যে শিল্পের মাধ্যমে বুদ্ধ মূর্তি তৈরি করা হয়। এছাড়া তক্ষশিলা ধর্মরাজ বিহারেও কুষাণ যুগের স্থাপত্যের পরিচয় পাওয়া যায়। কনিষ্কের আমলে বহু স্তূপ নির্মিত হয়েছিল। ভাস্কর্যের ক্ষেত্রে এই শিল্পরীতি গান্ধার রীতি থেকে কিছুটা পৃথক ছিল। এই মূর্তিতে মাথার চুল ছিল কোঁকড়ানো। কুষাণ যুগে সংস্কৃত সাহিত্য এবং উন্নতি ঘটে। অশ্বঘোষ সংস্কৃত ভাষায় বুদ্ধচরিত রচনা করেন। এগুলো ছিল সবই আসলে এই কনিষ্কের পৃষ্ঠপোষকতায় হয়েছিল বা কনিষ্কের কৃতিত্বে এগুলো হয়েছিল। এভাবে আমরা হচ্ছে আসলে কনিষ্কের শাসনামল দেখতে পাই আর কনিষ্কের কৃতিত্ব দেখতে পাই, যেটা হচ্ছে তৎকালীন ভারতে সবচাইতে উল্লেখযোগ্য ঘটনাগুলো ছিল এই কনিষ্কের শাসনামলে। আমরা কুষাণ যুগের শিল্প সাহিত্য এবং ভাস্কর্য যদি আমরা একটু দেখি, তাহলে দেখো যে গ্রিক রোমান বৌদ্ধ ও শিল্পকলার অভূতপূর্ব সংমিশ্রণ হয়েছিল আসলে তার শাসনামলে। যে শিল্পকলাটাকে বলা হতো গান্ধার শিল্প, বোঝা গেল। অশ্বঘোষ বৈজ্ঞানিক নাগার্জুন এবং আয়ুর্বেদ শাস্ত্র প্রণেতা চরক ছিলেন এই বিশেষ উল্লেখযোগ্য। অর্থাৎ শিল্প সাহিত্য এবং ভাস্কর্য যে অভূতপূর্ব উন্নতি করেছে তার মধ্যে অশ্বঘোষ বৈজ্ঞানিক নাগার্জুন এবং আয়ুর্বেদ প্রণেতা চরক ছিল বিশেষ উল্লেখযোগ্য। আম্রাবতী, কৃষ্ণা প্রভৃতি নদীর উপত্যকায় প্রাপ্ত স্থাপত্য ভাস্কর্য নিদর্শন, মথুরায় প্রাপ্ত কনিষ্কের মস্তকহীন মূর্তি, তক্ষশিলা ও কাশ্মীরের সন্নিকটে কনিষ্ক, এই সব বিষয়গুলো থেকে আসলে আমরা তার স্থাপত্য ভাস্কর্য শিল্প সাহিত্যের বিবরণ কিন্তু আমরা জানতে পারি। আর সেই যুগে ভাস্কর্য এবং স্থাপত্য ছিল ভারত উপমহাদেশের জন্য চরম নিদর্শন স্বরূপ, বোঝা গেল। প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল আসলে কুষাণ সাম্রাজ্যের উৎপত্তি এবং কুষাণ যুগের সাহিত্য বা কনিষ্কের সিংহাসন আরোহণ এবং কনিষ্কের হচ্ছে তোমার কৃতিত্ব, তার রাজ্য জয়, কুষাণ যুগের শিল্প সাহিত্য যেটা কনিষ্কের পৃষ্ঠপোষকতা হয়েছিল, এটা হচ্ছে আমাদের সপ্তম লেকচারের বর্ণনা। তো সবশেষে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সপ্তম ক্লাস শেষ করছি। আশা করি তোমরা উপকৃত হবে এবং এর পরবর্তী যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলোতে যুক্ত হয়ে আরো জ্ঞানটাকে সমৃদ্ধ করবে। আর আমি সর্বশেষ ধন্যবাদ জানাই জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনলাইন ক্লাসে আমাকে এই ক্লাস নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।